বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের ধারাবাহিক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। আজকে একাদশ শ্রেণীতে যারা আছো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আজকে কথা বলবো। তোমরা ইতিমধ্যে জেনেছো যে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, এই দুইটা পত্রের ক্ষেত্রে ক নাম্বার এবং খ নাম্বার, সৃজনশীলের ক্ষেত্রে ক এবং খ দুইটা পার্ট থেকে অঙ্ক হয়। এখানে ক নাম্বারে যে দুইটা অঙ্ক দেওয়া থাকে এই দুইটা হচ্ছে যে কম্পালসারি, এগুলো তোমাকে বাধ্যতামূলকভাবে আনসার করতে হয়, এগুলাতে কোনো অপশন দেওয়া থাকবে না। তো এই কম্পালসারি চ্যাপ্টার যেহেতু তোমাদের 7 তারিখ থেকে, যেহেতু তোমাদের 6 তারিখ থেকে যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হয়েছে, তো এখানে তোমাদের দুইটা কম্পালসারি অঙ্ক দেওয়া থাকবে যেগুলো আর্থিক বিবরণীতে। এই বিষয়টা নিয়ে আজকে মূলত একটু তোমাদেরকে হিন্ট দেওয়ার চেষ্টা করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। মোটামুটি যদি ক্লাসটা ভালো করে দেখতে পারো, এই যে কম্পালসারি যে আর্থিক বিবরণী তোমাকে দুইটা অঙ্ক করতে হবে, এই দুইটা অঙ্ক সম্পর্কে তুমি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে, আশা করি সমাধান করতে পারবা কিছুটা। তো চলো আজকে আমরা আর কথা বাড়াবো না, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। কারো এর পরেও যদি কারো কোনো সমস্যা হয় আমাকে জানাবা। চলো আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমরা একটা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণী সম্পর্কে আমরা আলোচনা করা শুরু করব। আর্থিক বিবরণী আমরা ইতিমধ্যে বলেছি যে আর্থিক বিবরণী এখান থেকে ক পার্টে আমাদের দুইটা প্রশ্ন দেওয়া থাকবে, এখানে কোনো অপশন দেওয়া থাকবে না, তোমাকে এই দুইটা প্রশ্নের মধ্যে দুইটাই আনসার করতে হবে। এটা ক বিভাগে দেওয়া থাকবে, আর এই দুইটা প্রশ্ন হচ্ছে মূলত আমাদের আর্থিক বিবরণী থেকে আসবে। একইভাবে তোমরা যখন দ্বিতীয় পত্র সেকেন্ড পার্ট যখন করতে যাবা, সেম একইভাবে তোমার ক পার্টে দুইটা আর্থিক বিবরণী দেওয়া থাকবে, ওগুলো হচ্ছে যে কোম্পানির আর্থিক বিবরণী। এগুলোর ক্ষেত্রে তোমার কোনো অপশন দেওয়া থাকবে না, তোমাকে বাধ্যতামূলকভাবে আনসার করতে হবে। সুতরাং এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার চাইলে তুমি অ্যাভয়েড করতে পারবা না, কারণ তুমি যদি অ্যাভয়েড করো তাহলে তোমার এখানে দুইটা আনসার কম করতে পারবা। তোমার দুইটা আনসার কম করা মানে তুমি আনসার করতে পারবা 50 নম্বরে, 70 নম্বরের ভিতরে 50 নম্বর আনসার করতে পারবা, 20 নম্বরে আনসার করতে পারবা না, কারণ এটার জন্য কোনো তোমার অপশন নাই। দুইটা দেওয়া থাকবে, দুইটাই করতে হয়। চলো আমরা একটু আলোচনা শুরু করি। তো একটু প্রথম থেকে দেখবো আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী রয়েছে একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে, একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে কোনো প্রতিষ্ঠান তার নেট লাভ বা নেট ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য এবং একটি নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের সম্পত্তি এবং দায় নির্ণয় করার জন্য যে বিবরণী প্রস্তুত করে তাকে বলা হয় আর্থিক বিবরণী। অর্থাৎ আর্থিক বিবরণী প্রস্তুত করার প্রধান উদ্দেশ্য হচ্ছে একটি প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের পরিমাণ নির্ণয় করা, অর্থাৎ নেট লাভ বা নেট ক্ষতির পরিমাণ নির্ণয় করা, এবং একটি নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের কত টাকা সম্পদ এবং কত টাকা দায় আছে এই বিষয়টা জানার জন্যই মূলত তারা আর্থিক বিবরণী প্রস্তুত করে। আমরা জানি আইএস সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি। আইএসটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এই আইএস 1 অনুযায়ী আমাদের এই আর্থিক বিবরণী টোটাল 4-5টা অংশ আছে। এর ভিতরে এক নাম্বার হচ্ছে আয় বিবরণী, আয় বিবরণী। 2 নাম্বার হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। 3 নাম্বার হচ্ছে উদ্বৃত্তপত্র, যেটাকে তোমরা আর্থিক অবস্থার বিবরণী বলে জানো, আর্থিক অবস্থার বিবরণী। 4 নাম্বার হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। আর 5 নাম্বার হচ্ছে সমন্বয় ও টিকা। এই যে আমাদের আইএস 1 অনুযায়ী আমাদের আর্থিক বিবরণী টোটাল এই 5টা অংশ। 1 নাম্বার হচ্ছে আয় বিবরণী, 2 নাম্বার মালিকানা সত্ত্ব বিবরণী,
উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, সমন্বয় এবং টিকা। এখান থেকে বেশ কিছু নৈতিক পরীক্ষা আসতে পারে। সেটা হচ্ছে তোমাকে বলতে পারে আইএস 1 অনুযায়ী আর্থিক বিবরণের প্রথম অংশ কোনটি, সেটা হচ্ছে আয় বিবরণী। দ্বিতীয় অংশ কোনটি, মালিকানা সত্ত্ব বিবরণী। তৃতীয় অংশ কোনটি, উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী। চতুর্থ ধাপ কোনটি, নগদ প্রবাহ বিবরণী। লাস্ট ওয়ান পঞ্চম ধাপ কোনটি, সমন্বয় এবং টিকা। অথবা তোমাকে প্রশ্ন দিতে পারে যে নগদ প্রবাহ বিবরণী আর্থিক বিবরণীর কততম অংশ, তাহলে আমাদের आंसर হবে চতুর্থ অংশ। ক্লিয়ার? এগুলো একটু মনে রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে পরীক্ষা আসে, সেটা হচ্ছে নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়। দেখো এই পাঁচটা ছাড়া আর অন্য কোনোটা যদি আসে সেটা আর্থিক বিবরণীর কোনো অংশ হবে না। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি জাবেদা কি আর্থিক বিবরণীর অংশ, অবশ্যই না। কতিয়ান কি আর্থিক বিবরণীর অংশ, অবশ্যই না। রেয়ামিল কি আর্থিক বিবরণীর অংশ, অবশ্যই না। তারপরে এরপর হচ্ছে যে তোমার অন্যান্য সমন্বয় জাবেদা, এটা আমাদের আর্থিক বিবরণীর অংশ। ঠিক আছে? অর্থাৎ এই পাঁচটা ছাড়া অন্য কোনো তথ্য যদি দেয়, অন্য কোনো স্টেটমেন্ট যদি দেয়, অন্য কোনো হিসাবের কথা যদি বলে, তাহলে সেটা আর্থিক বিবরণীর অংশ হবে না। আর্থিক বিবরণীর অংশ হচ্ছে যে টোটালে পাঁচটা, এর পাঁচটার বাইরে কোনোটা থাকলে সেটা আর্থিক বিবরণীর অংশ হবে না। ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে যে পাঁচটা হচ্ছে আর্থিক বিবরণী। এখন আমরা মূলত এই আয় আর্থিক বিবরণীর মধ্যে আমরা মূলত এই আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই তিনটা স্টেটমেন্ট আমরা মূলত প্রস্তুত করা শিখব। নগদ প্রবাহ বিবরণীটা সাধারণত এখানে আমরা প্রস্তুত করি, এটা আলাদা একটা আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা আলাদা করে শিখব। আর সমন্বয় এবং টিকা, অর্থাৎ এই তিনটা করার ক্ষেত্রে আমাদের কিছু সমন্বয় দেওয়া থাকবে। সমন্বয় মানে হচ্ছে কিছু বকেয়া বা অগ্রিম আয় ব্যয় অন্তর্ভুক্ত থাকবে, কিছু অবচয় দেওয়া থাকতে পারে, সেগুলো আমরা এই উক্ত সমন্বয় অর্থাৎ যেটার সাথে সমন্বয় বলছে ওটার সাথে আমরা কাজ করে দেখাবো। ওকে, চলো আমরা একটা একটা করে একটু শিখে নিই। প্রথমে আসো আয় বিবরণী। আমরা এখন শিখবো কিভাবে আয় বিবরণীটা শিখা, অর্থাৎ আমরা কিভাবে আয় বিবরণীটা প্রস্তুত করব, এই বিষয়টা একটু আমরা এখন জেনে নেব। আসো প্রথমে আয় বিবরণী। প্রথমে আমরা জানি যে একটা অর্থাৎ হিসাব বিজ্ঞানে টোটাল 4 ধরনের তথ্য আছে: সম্পদ, দায়, আয় এবং ব্যয়। একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকালে প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকালের সকল প্রকার আয় ব্যয়গুলো দেখিয়ে প্রতিষ্ঠানের নেট লাভ বা নেট ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য যে বিবরণীটা প্রস্তুত করা হয় তাকে বলা হয় আয় বিবরণী। আবার বলতেছি, একটি নির্দিষ্ট হিসাবকালের সকল প্রকার আয় ব্যয়গুলোকে দেখিয়ে প্রতিষ্ঠানের নেট লাভ বা নেট ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় সেটাকে বলা হয় আয় বিবরণী। মনে থাকবে? ওকে, এই আয় বিবরণীটা প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের দুইটা ধাপ আছে। একটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, আর একটা হচ্ছে বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী। তাহলে আয় বিবরণীটা কয়টা ধাপে প্রস্তুত করা যায়? দুইটা। একটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, আর একটা হচ্ছে বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী। সাধারণত আমরা দুই ধরনের প্রতিষ্ঠান দেখি। কিছু হচ্ছে সেবাধর্মী প্রতিষ্ঠান, আর কিছু হচ্ছে উৎপাদনকারী বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। মনে রাখবা, সকল প্রকার সেবাধর্মী প্রতিষ্ঠান যারা আছে এগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীটা প্রস্তুত করা হয়। আর যে সমস্ত প্রতিষ্ঠানগুলো উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো সাধারণত বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণীটা প্রস্তুত করে। তো চলো আমরা কিভাবে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীটা কিভাবে প্রস্তুত করে একটু শিখে নেব। বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণীটা কিভাবে প্রস্তুত করতে হয় এটা আমরা একটু শিখে নেব। প্রথমে আমরা শিখবো যে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, অর্থাৎ এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী। তো দেখো, এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে যেটা আমরা করব, প্রথমে এভাবে একটা কলাম করবা। টাকার কলাম দুইটাও দিতে পারো, তিনটাও দিতে পারো। এখানে উপরে প্রতিষ্ঠানটার নাম লিখবা, প্রতিষ্ঠানের নাম যেটা দেওয়া থাকবে সেটা লিখবা। এরপরে এখানে লিখবা আয় বিবরণী, এখানে তারিখটা লিখবা। ধরো আমরা 2020 সাল ধরলাম, তাহলে 2020 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য মাস্ট বি লিখতে হবে। কারণ
আয় বিবরণীটা প্রস্তুত করা হয় একটা নির্দিষ্ট হিসাবকালের জন্য। আমরা আগেও বলছিলাম হিসাবকাল বলতে বুঝি যে নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠান হিসাব প্রস্তুত করে সেটাকে বলা হয় হিসাবকাল। হিসাবকাল সর্বনিম্ন একবার হতে পারে, সর্বোচ্চ 365 বার হতে পারে। যদি প্রতিদিনকে সেই হিসাবকাল গণনা করে তাহলে 365 বার, যদি এক বছরকে হিসাবকাল গণনা করে তাহলে একবার, মনে রাখবা। ওকে, এখন আসো একদা বিশিষ্ট আয় বিবরণীর ক্ষেত্রে আমরা যেটা করব, একদা বিশিষ্ট আয় বিবরণীর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা এখানে ক নাম্বার লিখব। ক নাম্বার লিখে আমরা এখানে হেডিং দেব আয়সমূহ। আয়সমূহ অর্থাৎ এই আয়সমূহের মধ্যে একটি প্রতিষ্ঠানে যত প্রকারের আয় আছে সেটা পরিচালনায়, অপরিচালনায়, প্রত্যক্ষ আয়, পরোক্ষ আয়, যত ধরনের আয় আছে সবগুলো আয়কে আমরা এই আয়ের মধ্যে লিখব এবং এগুলোর সাথে যদি কোনো সমন্বয় থাকে সমন্বয়ের কাজ করব। ঠিক আছে, কাজ করার পরে তাহলে আমরা এখানে মোট আয়টা পেয়ে যাব। কি পাবো আমরা? মোট আয়টা পেয়ে যাব। তাহলে একটা প্রতিষ্ঠানের প্রত্যক্ষ আয়, পরোক্ষ আয়, যত ধরনের আয় আছে সবগুলো আয়কে আমরা এখানে লিখব, লিখে টোটাল মোট আয়টা পেয়ে যাব। আমরা এখানে মোট আয়টা কি আমরা পেয়ে যাব। মোট আয় বের করার পরে এরপরে খ নাম্বার দিয়ে হেডিং দিবা ব্যয়সমূহ। ব্যয়সমূহ, ব্যয়সমূহ লিখে প্রতিষ্ঠানের যত প্রকারের ব্যয় আছে সেটা প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয়, পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়, যত ধরনের ব্যয় আছে সকল প্রকার ব্যয়গুলোকে এখানে ব্যয়ের মধ্যে লিখবা। সমন্বয় থাকলে সমন্বয়ের কাজ করবা। করার পরে তাহলে আউটার কলামে যোগ করে নিয়ে যাবা। যোগ করে নিয়ে গেলে সেটা পাবো আমরা মোট ব্যয়। কি পাবো আমরা? মোট ব্যয় পাবো। দেখো মোট আয়টা আমরা পেয়ে গেলাম, মোট ব্যয়টা পেয়ে গেলাম। এখন এই মোট আয় থেকে যখন তুমি মোট ব্যয় বিয়োগ করবা, গ নাম্বার বের হয়ে যাবে তোমার নেট লাভ বা নেট ক্ষতি। নেট লাভ বা নেট ক্ষতি অর্থাৎ তোমার যদি আয়ের পরিমাণটা যদি বড় হয়, ব্যয়ের পরিমাণটা যদি ছোট হয় তাহলে তোমার এখানে মোট লাভটা আসবে। আর যদি ব্যয়টা যদি বড় হয়ে যায়, আয়টা যদি কম হয় তাহলে তোমার এখানে নেট ক্ষতি আসবে। আর পূর্বে বলছি একদা বিশিষ্ট আয় বিবরণীটা কারা প্রস্তুত করে? সেবাধর্মী প্রতিষ্ঠানগুলো ম্যাক্সিমাম টাইম একদা বিশিষ্ট আয় বিবরণীটা প্রস্তুত করে। আর একদা বিশিষ্ট আয় বিবরণীটা প্রস্তুত করে কি সেবাধর্মী প্রতিষ্ঠান। আর সেবাধর্মী প্রতিষ্ঠান চেনার উপায়টা হচ্ছে যদি প্রশ্নে সেবা আয় বা এরকম আয় সম্পর্কিত কোনো কিছু দেওয়া থাকে, প্রশ্নে যদি ক্রয় বিক্রয় বা ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো তথ্য দেওয়া না থাকে তখন আমরা বুঝে নেব যে সেটা সেবাধর্মী প্রতিষ্ঠান। আর সেবাধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমরা একদা বিশিষ্ট আয় বিবরণীটা প্রস্তুত করব। এখন প্রশ্ন করতে পারো স্যার এটাকে আপনি একদা বিশিষ্ট আয় বিবরণী কেন বলছেন? দেখো এখানে আমি নেট লাভটা বের করার জন্য একটা ধাপ অবলম্বন করছি, অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করছি। আমাদের এখানে কি বের হয়ে গেল? নেট লাভ বা নেট ক্ষতির পরিমাণটা বের হয়ে গেল। এটা হচ্ছে আমাদের একদা বিশিষ্ট আয় বিবরণী। আশা করি আমরা পারবো। ঠিক আছে, তাহলে একদা বিশিষ্ট আয় বিবরণীটা কিভাবে করব? প্রথমে আমরা টোটাল আয়টা বের করে ফেলবো, টোটাল ব্যয়টা বের করব। টোটাল আয় থেকে টোটাল ব্যয় বিয়োগ করলে আমাদের এখানে নেট লাভ বা নেট ক্ষতির পরিমাণটা বের হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, একদা বিশিষ্ট আয় বিবরণীটা আমরা শিখলাম। আর একদা বিশিষ্ট আয় বিবরণী কারা প্রস্তুত করে? সেবাধর্মী প্রতিষ্ঠান। কারা? সেবাধর্মী প্রতিষ্ঠান। ওকে ডান। এখন আসো, এখন আমরা শিখব বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীটা। কি শিখবো আমরা এখন? বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীটা আমরা এখন শিখব। এখন আসো, এই বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীটা আমাদের এটা একটু ভালো করে আমাদেরকে শিখতে হবে। বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী করার জন্য টোটাল টাকার কলাম তোমরা 3টা করবা। এখন আসো, বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী করার জন্য সর্বপ্রথম যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে প্রশ্নে নেট বিক্রয়টা বের করতে হবে। কি বের করতে হবে? প্রথমে তোমাকে নেট বিক্রয়, তোমাকে প্রথমে নেট বিক্রয়টা বের করতে হবে। নেট বিক্রয়টা হচ্ছে বিক্রয়ের সাথে যত ধরনের যোগ বিয়োগ আছে, যেমন বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিতে হয়, বিক্রয় ভাবটা বাদ দিতে হয়, সমন্বয় যদি অলিখিত বিক্রয় থাকলে যোগ করতে হয়, ধারে বিক্রয় থাকলে যোগ করতে হয়, মুনাফাবিহীন বিক্রয় থাকলে বিয়োগ করতে হয়। এগুলো সবগুলো যোগ বিয়োগ করার পরে আমরা নেট বিক্রয়টা পাবো। অর্থাৎ এখানে বিক্রয় লিখে বিক্রয় থেকে এগুলো সবগুলো যোগ বিয়োগ করবা। যোগ বিয়োগ করার পরে তুমি এখানে নেট বিক্রয়টা পাবা। ওকে, নেট বিক্রয়। এই নেট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেব। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা বাদ দেব। এই বিক্রিত পণ্যের ব্যয়টা বের করার সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নেট ক্রয়, নেট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ
প্রত্যক্ষ খরচ যোগ করব, যোগ করার পর এখান থেকে মাইনাস সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য। এই সমাপনী মজুদ পণ্য আমরা বাদ দেব, বাদ দেওয়ার পরে আউটার কলামে যেটা যাবে সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করার নিয়মটা হচ্ছে প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য মনে রাখবা। প্রারম্ভিক মজুদ পণ্যটা সাধারণত রেয়া মিলে দেওয়া থাকবে। কোথায় দেওয়া থাকবে? রেয়া মিলে দেওয়া থাকবে। আর এখানে আর্থিক বিবরণী করার জন্য সর্বপ্রথম তোমাকে একটা রেয়া মিল দিয়ে দিবে, এরপরে রেয়া মিল আর নিচে কিছু সমন্বয় দিয়ে দিবে, এরপরে ওগুলা থেকে মূলত তুমি এই বিবরণীগুলা কি করবা? প্রস্তুত করবা। তাহলে আমাদের এখানে প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য এটা রেয়া মিলে দেওয়া থাকবে, এরপরে নিট ক্রয়। নিট ক্রয়টা হচ্ছে ক্রয়ের সাথে যতগুলো যোগ বিয়োগ আছে, যেমন ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিতে হয়, ক্রয় বার্তা থাকলে বাদ দিতে হয়, অলিখিত ক্রয় থাকলে যোগ করতে হয়, মুনাফাবিহীন ক্রয় থাকলে মুনাফাবিহীন বিক্রয় থাকলে বিয়োগ করতে হয়, পণ্য বিতরণ, পণ্য উত্তোলন, পণ্য নষ্ট, আগুনে বিনষ্ট পণ্য, এগুলো সবগুলা ক্রয় থেকে বাদ দিতে হয়। বাদ দেওয়ার পরে নিট ক্রয়টা আমরা পাবো। এরপরে প্রত্যক্ষ খরচ, যেমন প্রত্যক্ষ খরচের ভিতরে কি কি আছে? মজুরি, ক্রয় পরিবহন, তারপর হচ্ছে যে আমদানি শুল্ক, তারপর হচ্ছে জাহাজ ভাড়া বা জলযান ভাড়া, এগুলা নগর শুল্ক, এগুলো হচ্ছে যে প্রত্যক্ষ খরচ। এগুলো থাকলে আমরা এখানে লিখবো। এরপর হচ্ছে যে এগুলো সবগুলো যোগ করব, এখান থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দেব, বাদ দেওয়ার পরে বিক্রিত পণ্যের ব্যয় পাবো। আর এখানে সমাপনী মজুদ পণ্যের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্যের ক্ষেত্রে অনেক সময় দুইটা টাকা দেওয়া থাকে। তো যে টাকাটা আমরা কম, সেই টাকাটা হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুযায়ী লিখবো। এখন আসো, নিট বিক্রয় পেলাম, বিক্রিত পণ্যের ব্যয় পেলাম। এই নিট বিক্রয় থেকে যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব, তখন পেয়ে যাব আমরা মোট লাভ। কি পেয়ে যাব আমরা? মোট লাভটা পেয়ে যাব। মোট লাভ, মোট লাভটা আমরা পাবো। ঠিক আছে, মোট লাভ। এই মোট লাভের সাথে কিছু পরোক্ষ পরিচালনায় আছে। কি আছে? কিছু পরোক্ষ পরিচালনায় আছে। যোগ এই পরোক্ষ পরিচালনায় এগুলো যোগ করব। যোগ পরোক্ষ পরিচালনায়, পরোক্ষ পরিচালন, পরোক্ষ পরিচালন আয়। এই পরোক্ষ পরিচালনার মধ্যে হচ্ছে কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, সালানি কারবারের লাভ, পাওনাদারের বাট্টা সঞ্চিতি। আবার কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, সালানি কারবারের লাভ, পাওনাদারের বাট্টা সঞ্চিতি বা পদ হিসাবের বাট্টা সঞ্চিতি। এই চারটার মধ্যে যেটাই থাকুক না কেন সেটা এখানে লিখবা। লেখার পরে যোগ করবা, যোগ করে আউটার কলামে নিয়ে যাবা। নিয়ে যাওয়ার পরে মোট লাভের সাথে এটা কি করে দিবা? যোগ করে দিবা। ঠিক আছে, যোগ করার পরে এখান থেকে মাইনাস পরিচালন ব্যয়, মাইনাস পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়ের মধ্যে আবার দুইটা আছে। ক নাম্বার হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয়, অফিস ও প্রশাসনিক, অফিস ও প্রশাসনিক ব্যয়, অফিস ও প্রশাসনিক ব্যয়। এখানে অফিস ও প্রশাসনিক ব্যয় হচ্ছে অফিস এবং প্রশাসন সম্পর্কিত যে সমস্ত ব্যয়গুলো আছে এগুলাকে বলা হয় অফিস ও প্রশাসনিক ব্যয়। যেমন বেতন, তারপরে হচ্ছে যে বীমা, ভাড়া, অবচয়, অবলোপন, এগুলো হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ। এগুলোর সাথে সমন্বয় করব, সমন্বয় করার পরে আউটার কলামে আনবো, টোটাল যোগ করলে মোট অফিস ও প্রশাসনিক খরচটা পাবো। এরপর হচ্ছে যে বিক্রয় ও বন্টন খরচ, বিক্রয় ও বন্টন খরচ। এই বিক্রয় ও বন্টন সংক্রান্ত যে সমস্ত খরচগুলো আছে, যেমন বিজ্ঞাপন, অনাদায়ী পাওনা, বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় কর্মীর কমিশন, বিক্রয় পরিবহন, এগুলো হচ্ছে যে আমাদের বিক্রয় বন্টন খরচ। এগুলো সবগুলো আমরা এখানে লিখব। লেখার পরে টোটাল আউটার কলামে আমাদের মোট বিক্রয় ও বন্টন খরচটা আসবে। মোট বিক্রয় কি আসবে? মোট বিক্রয় বন্টন খরচটা আসবে। মোট বিক্রয় বন্টন খরচটা আসবে। এরপরে আসো, এই মোট লাভ থেকে এই দোনোটা বিয়োগ করে দেব। বিয়োগ করার পরে আমরা যেটা পাবো সেটার নাম হবে পরিচালন আয়। কি পাবো আমরা? পরিচালন আয় পাবো। এই পরিচালন আয় পাবো। এই পরিচালন আয়ের সাথে, পরিচালন আয়ের সাথে যোগ অপরিচালন আয়, অপরিচালন আয়। এই অপরিচালন আয় যোগ করব, তারপরে হচ্ছে মাইনাস অপরিচালন ব্যয়টা আমরা বিয়োগ করব। অপরিচালন ব্যয় আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে যেটা পাবো সেটার নাম হবে নেট লাভ। সেটার নাম কি হবে? নেট লাভ হবে। এটা হচ্ছে যে আমাদের বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। এখন এখানে দেখো, তাহলে এখানে আমরা বিয়োগ করে দিলাম, এখানে পরিচালন আয় পেলাম। অপরিচালন আয় হচ্ছে যে যেমন শিক্ষানিবিশ সালামি, উত্তোলনের সুদ, বিনিয়োগের সুদ,
তারপরে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ, এগুলাকে বলা হয় আমাদের অপরিচালনা। এগুলা থাকলে এগুলো আমরা এখানে যোগ করে দেব, যোগ করে মোট অপরিচালনা এটা পাবো। এরপরে অপরিচালন ব্যয়টা হচ্ছে ঋণের সুদ, শিক্ষানবিশ ভাতা, এরপর হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, এগুলো হচ্ছে আমাদের অপরিচালন ব্যয়। মূলধনের সুদ, এগুলো অপরিচালন ব্যয়, এগুলো আমরা যোগ করব, টোটাল অপরিচালন ব্যয়টা পাবো। তাহলে এই পরিচালন আয়ের সাথে অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় বিয়োগ করলে আমরা এখানে নেট লাভটা পেয়ে যাব। এটা হচ্ছে বহুধা বিশিষ্ট আয় বিবরণী। আরেকবার একটু দেখাই। প্রথমে নেট বিক্রয় লিখবো, নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব, তাহলে পাবো আমরা মোট লাভ। এই মোট লাভের সাথে পরোক্ষ পরিচালনায় যোগ করব। পরোক্ষ পরিচালনা এগুলো হচ্ছে কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, চালানি কারবারের লাভ এবং পাওনাদারের বাট্টা সঞ্চিতি। যেটাই পাই এটা আমরা লিখে টোটাল পরোক্ষ পরিচালনায় পাবো, যোগ করে দেব। যোগ করার পরে এখান থেকে পরিচালন ব্যয়গুলো বিয়োগ করব। পরিচালন ব্যয় আছে দুই রকমের, অফিস ও প্রশাসনিক ব্যয়, এখানের ভিতরে যেগুলো আছে এগুলো যোগ করে আউটার কলামে নেব। বিক্রয় বন্টন খরচ এর মধ্যে যেগুলো আছে এগুলো যোগ করে আউটার কলামে নেব। এরপরে এখান থেকে আমরা দোনোটা বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে পরিচালন আয়। এই পরিচালন আয়ের সাথে অপরিচালনায় যোগ করব, অপরিচালন ব্যয় বিয়োগ করব, তাহলে পাবো আমরা এখানে নেট লাভ। এটা হচ্ছে যে আমাদের বহুধা বিশিষ্ট আয় বিবরণী। ঠিক আছে, ওকে। এখন আসো, তাহলে আমরা আয় বিবরণীটা প্রথমে একদা বিশিষ্ট আয় বিবরণীটা শিখলাম, এখন আমরা শিখলাম বহুধা বিশিষ্ট আয় বিবরণীটা। এখন আমরা শিখবো আসো কিভাবে মালিকানা সত্ত্বটা প্রস্তুত করা যায়। এই মালিকানা সত্ত্ব প্রস্তুতটা আমরা একটু দেখব। মালিকানা সত্ত্ব প্রস্তুত করাটা খুবই ইজি। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম আয় বইগুলা দেখিয়ে সাধারণত আয় বিবরণী করে, আর মালিকানা সত্ত্বটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের মালিকের সত্ত্বটা নির্ণয় করার জন্য যে বিবরণীটা প্রস্তুত করা হয় সেটাকে মালিকানা সত্ত্ব বিবরণী বলা হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন আসে, সেটা হচ্ছে মালিকানা সত্ত্বর মাধ্যমে প্রতিষ্ঠানের কোন ধরনের দায় দেখানো হয়, সেটা হচ্ছে আন্তঃদায়। কারণ প্রতিষ্ঠানের আন্তঃদায়কে বলা হয় মালিকানা সত্ত্ব। প্রতিষ্ঠানের আন্তঃদায়কে কি বলা হয়? মালিকানা সত্ত্ব বলা হয়। প্রতিষ্ঠানের আন্তঃদায়কে বলা হয় মালিকানা সত্ত্ব। ঠিক আছে, কারণ প্রতিষ্ঠানের দায় দুই প্রকার, একটা হচ্ছে আন্তঃদায় আর একটা হচ্ছে বহিদায়। আন্তঃদায় মানে মালিকানা সত্ত্ব, বহিদায় মানে তৃতীয় পক্ষের দায়, চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় যেটা, সেগুলো হচ্ছে যে বহিদায়। ঠিক আছে, আর প্রতিষ্ঠানের আন্তঃদায়গুলো আমরা নির্ণয় করি কিসের মাধ্যমে? মালিকানা সত্ত্ব বিবরণীর মাধ্যমে। এখন চলো আমরা কিভাবে মালিকানা সত্ত্ব বিবরণীটা প্রস্তুত করতে হয় একটু দেখে নিই। তো আগের মতো এখানে প্রতিষ্ঠানের নাম লিখবা, এরপরে মালিকানা সত্ত্ব বিবরণী এটা লিখবা, এখানে লিখবা, এরপরে তারিখটা লিখবা আগের মতো, মনে করো 2020 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য কলামটা করবা। করার পরে আগের মতোই কলাম করবা, দুইটা টাকার কলাম করলে হবে, বিবরণ টাকা টাকা। এটা করার জন্য সর্বপ্রথম মূলধন লিখবা, মূলধন লিখবা, এরপরে যোগ অতিরিক্ত মূলধন যদি প্রশ্নে থাকে, অতিরিক্ত মূলধন থাকলে যোগ করবা, এরপরে যোগ নেট লাভ থাকলে যোগ করবা, নেট লাভ থাকলে যোগ করবা, যোগ মূলধনের সুদ থাকলে যোগ করবা, মূলধনের সুদ। তবে এই মূলধনের সুদটা অবশ্যই সমন্বয়ে থাকতে হবে। মূলধনের সুদ যদি সমন্বয়ে থাকে তাহলে সেটা যোগ করবা। যোগ করার পরে এখানে নিচে রাখবা, এখান থেকে মাইনাস উত্তোলন বিয়োগ করবা, উত্তোলন হইলে বিয়োগ করবা, এরপরে মাইনাস যদি নেট ক্ষতি হয় এই নেট ক্ষতিটা বিয়োগ করবা, নেট ক্ষতিটা বিয়োগ করবা। এরপরে জীবন বীমা প্রিমিয়াম থাকলে, জীবন বীমা প্রিমিয়াম, এই জীবন বীমা প্রিমিয়াম থাকলে সেটাও বিয়োগ করবা। আয়কর, আয়কর থাকলে এই আয়করটাও বিয়োগ করবা। এরপর উত্তোলনের সুদ সমন্বয়, সমন্বয় যদি কোনো উত্তোলনের সুদ থাকে সেটাও বিয়োগ করবা। এরপরে আউটার কলামে নিয়ে যাবা, আউটার কলামে নিয়ে যাবা, নিয়ে যাওয়ার পরে যেটা পাবো সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আবার দেখো, তাহলে প্রথমে মূলধন, মূলধনের সাথে যদি অতিরিক্ত মূলধন থাকলে যোগ করবা, নেট লাভ হলে যোগ করবা, নেট ক্ষতি হলে বিয়োগ করবা। এরপরে মূলধনের সুদ যদি সমন্বয় থাকলে সেটা যোগ করবা। উত্তোলন, উত্তোলনের ভিতরে নগদ উত্তোলনও থাকতে পারে, পণ্য উত্তোলনও থাকতে পারে, দুইটাই বিয়োগ করবা। এরপর হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম এবং আয়কর এগুলা থাকলে বিয়োগ করবা। উত্তোলনের সুদ যদি সমন্বয় থাকে সেটা বিয়োগ করবা, তাহলে তুমি এখানে পেয়ে যাবা মালিকানা সত্ত্ব বিবরণী। ঠিক আছে, ওকে, শেষ, এটাও শেষ। তাহলে আমরা দেখলাম মালিকানা সত্ত্ব বিবরণীটা কিভাবে প্রস্তুত করা যায়।
এখন আমরা লাস্ট ওয়ান যেটা দেখব সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীটা কিভাবে প্রস্তুত করা যায়। আর্থিক অবস্থার বিবরণীটা কিভাবে প্রস্তুত করা যায়। আগের মতো এখানে প্রতিষ্ঠানের নাম লিখবা, প্রতিষ্ঠানের নাম লিখবা, এরপর আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র, আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র এর তবে এখানে একটা বিষয় লিখবা 2020 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য এটা লিখবা। এরপরে এখানে তারিখটা লিখবা, তারিখটা দিবা, কলাম করব আমরা, দেখো কলাম করব। এখন আগেরটার সাথে এটার এখানে একটু পার্থক্য আছে, দেখো পার্থক্যটা আগে লিখছিলাম সমাপ্ত বছরের জন্য, এখানে কিন্তু আমরা সমাপ্ত বছরের জন্য কথাটা লিখে নাই, কারণ আর্থিক অবস্থার বিবরণীটা প্রস্তুত করা একটা নির্দিষ্ট দিনের জন্য, একটা নির্দিষ্ট তারিখের জন্য, সেজন্য এখানে লিখছে তারিখের জন্য। আর আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো আমরা সম্পত্তি এবং দায়গুলা, কি দেখাবো আমরা সম্পত্তি এবং দায়গুলা। তাহলে যে বিবরণীর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট তারিখের মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ নির্ণয় করা হয় সেটাকে বলা হয় আর্থিক অবস্থার বিবরণী। তো এই ক্ষেত্রে প্রথমে তুমি সম্পদ দেবা হেডিং, এখানে সম্পদ হেডিং দিবা। সম্পদ হেডিং দেওয়ার পরে এখানে প্রথমে চলতি সম্পদগুলা, আমাদের এখানে যে যে চলতি সম্পদ আছে এই চলতি সম্পদগুলা সবগুলা লিখে ফেলবা। চলতি সম্পদগুলা সবগুলা কি করে ফেলবা, লিখে ফেলবা। সমন্বয় থাকলে সমন্বয়ের কাজ করবা, তাহলে মোট চলতি সম্পদ পাইবা। এরপরে আমরা বিনিয়োগ সম্পদ, যদি প্রশ্নে বিনিয়োগ সম্পদ থাকে, যদি কোনো বিনিয়োগ সম্পদ থাকে এই বিনিয়োগ সম্পদ লিখে ফেলবো আমরা, ঠিক আছে। এরপর হচ্ছে স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ, এই স্থায়ী সম্পত্তির মধ্যে যেগুলো যেগুলো আছে এই স্থায়ী সম্পদগুলো এখানে নিচে লিখবো এবং এগুলোর সাথে সমন্বয় থাকলে আমরা কাজ করব। তাহলে দেখো চলতি সম্পদের মোট টাকা পাইলাম, মোট চলতি সম্পদের মোট টাকা পাইলাম, স্থায়ী বিনিয়োগ সম্পদের মোট টাকা পাবো আমরা, স্থায়ী সম্পত্তির মোট টাকা পাবো, এগুলো সবগুলা বিভিন্ন ধরনের কাজকর্ম করে আমরা পাবো। চলতি সম্পত্তিতে আর একসাথে দেওয়া থাকবে, অন্যগুলো চলতি সম্পদ দেওয়া থাকবে, এগুলো তোমাকে বের করে লিখতে হবে, ঠিক আছে, বের করে লিখতে হবে। ওকে, এরপরে এখানে আমরা টোটাল মোট সম্পদটা পেয়ে যাব, তিনটার কাজ করলে আমরা এখানে কি পাবো, মোট সম্পদটা পেয়ে যাব। এরপরে আমরা দায় ও মালিকানা সত্ত্ব লিখব, হেডিং দিবা দায় ও মালিকানা সত্ত্ব। এই দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে প্রথমে চলতি দায়, প্রথমে কি লিখবা, চলতি দায়। চলতি দায়ের মধ্যে যতগুলো চলতি দায় আছে সবগুলো এখানে যোগ করে করে টোটাল আউটার কলামে নিবা, তাহলে মোট চলতি দায়টা পাওয়া যাবে। এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়, এই দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে একটাই থাকে, ঋণপত্র বা ঋণ, এগুলো দেওয়া থাকতে পারে, এটা থাকলে এটা যোগ করে আউটার কলামে নিয়ে যাবা। এরপর হচ্ছে যে মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্বটা আমরা আগে বিবরণীর ওইখান থেকে ব্যালেন্সটা শুধু এখানে লিখে দিবা, ঠিক আছে। তাহলে এখানে টোটাল যোগ করবা, তাহলে দায় এবং মালিকানা সত্ত্বের যোগফল পেয়ে যাব আমরা। আর এখানে মোট সম্পদ যত টাকা আসছে দায় এবং মালিকানা সত্ত্বের যোগফলও ঠিক তত টাকাই হবে। এই যে দেখো আমরা বিবরণীগুলোর কথা বললাম, তো এগুলা তোমরা একটু মনোযোগ সহকারে স্টেটমেন্টগুলো দেখবা, তারপরে হচ্ছে একটু বিভিন্ন ধরনের বোর্ড কোশ্চেন যেগুলো আছে দেখে দেখে বুঝে বুঝে এগুলা একটু প্র্যাকটিস করবা, কি করবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে, একটু প্র্যাকটিস করবা, তাহলে আশা করি তোমরা এখানে পারবা। তাহলে এটাই একটু মনোযোগ সহকারে দেখবা, আর দুই একটা এখানে উদাহরণ দেখবা, তোমাদের কাছে যে বইগুলো আছে বইয়ে বিভিন্ন ধরনের উদাহরণের অঙ্ক আছে, একটু নিজে নিজে স্টেটমেন্টগুলো দেখার পরে ক্লাসটা দেখার পরে বিভিন্ন বিবরণীগুলো অর্থাৎ যে উদাহরণের যে অঙ্কগুলো করা আছে একটু দেখে দেখে বুঝে বুঝে করবা, ইনশাআল্লাহ মাথার ভিতরে চলে আসবে। নেক্সট টাইমে ইনশাআল্লাহ আমরা এটা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব, কারণ জাস্ট আজকে একটু যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, আজকে জাস্ট কনসেপ্টটা আমরা দিয়ে দিলাম, কারণ এখান থেকে দুইটা অঙ্ক বাধ্যতামূলক তোমাকে করতে হবে, সেজন্য কনসেপ্টটা দিয়ে দিলাম। তোমরা দুই একটা আর্থিক বিবরণী বুঝে বুঝে করো, দেখে দেখে করো প্রয়োজনে, আশা করি পারবা। ওকে, আজকের মতো আমরা তাহলে এখানে শেষ করব। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।